ওকে, আপনি যে ক্লাসটা করবেন আজকে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। কি বুটস্ট্র্যাপ? এটা হচ্ছে একটা লাইব্রেরি, সিএসএস এর একটা লাইব্রেরি, যেটার মাধ্যমে আমরা আরও ইজিতে কী করতে পারবো, কোডগুলোকে অর্গানাইজ করতে পারবো এবং আমরা আরও দ্রুত কোড করতে পারবো এটার মাধ্যমে। ঠিক আছে? তো আর এটার মধ্যে ডিফল্টভাবে অনেক ডিজাইন করা থাকে, যে রেডিমেড ডিজাইন করা থাকে, আমরা ওইগুলোকে নিয়ে জাস্ট মডিফাই করা শিখতে পারবো। ঠিক আছে? আমরা এখানে আরেকটা জিনিস জানবো, যে এই ফ্রেমওয়ার্কে যেটা কাজ করে সেটা হচ্ছে সিএসএস করলে আমরা কীভাবে করি। যে কোনো একটা ডিবিতে ক্লাস নিয়ে ওই ক্লাসটাকে আমরা সিএসএসে ধরে দেন আমরা সিএসএস করি, তাই না? তো বুটস্ট্র্যাপে এমন একটা জিনিস যেখানে ডিফল্টভাবে সিএসএস করা আছে, এইচটিএমএল করা আছে, এখানে ডিজাইন চেঞ্জ করার জন্য জাস্ট ক্লাস এড করতে হয়। ঠিক আছে? জাস্ট এখানে কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা আসি এখানে আসার পরে আমরা যেটা করবো, আমাদের প্রথমে একটা ফোল্ডার নিয়ে নেব, বুটস্ট্র্যাপ প্লাস প্লাস। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা একটা index.html নিয়ে নেব। আচ্ছা, ওকে, এটাকে আমরা কোডটা ওপেন করে নেব। আচ্ছা, তো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আমরা চলে যাব হচ্ছে বুটস্ট্র্যাপে। কোথায় যাব? এই বুটস্ট্র্যাপ লিখে সার্চ করব। এখন লেটেস্ট চলতেছে 5, এই যে বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপে চলে আসবো। আচ্ছা, যে ভার্সন হচ্ছে 5.3 এখন চলতেছে, আপডেট হচ্ছে। তো এখান থেকে আমরা এই যে read.doc-এ যাবো। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট ডিফল্ট, এখানে আমরা মোটামুটি সবই পাবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে read.doc-এ যাবো, যাওয়ার পরে হচ্ছে এই বুটস্ট্র্যাপের বেশ কিছু এখানে অপশন আছে, যে অপশনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে আর কি। সবগুলো না, কিছু কিছু যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, তো এই বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে গেলে আমরা দুইভাবে কাজ করতে পারবো, একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন বেস। অফলাইনটা কি, আমরা যদি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি যে নেট না ছাড়াও কাজ করবে, আর একটা হচ্ছে নেট দিয়ে কাজ করতে হবে। তো আমরা প্রথমে দেখি যে অফলাইনটা, হ্যাঁ, নেট, যে কোনো নেট ডাটা, যে আমরা যদি ডাটা ছাড়া কাজ করতে চাই, মানে এই বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করলে যদি আপনার পিসিতে নেট কানেকশন না থাকে, একটা হচ্ছে তাহলে ওয়েবসাইট ভেঙে যাবে, এটা হচ্ছে অফলাইন বেস। আর একটা হচ্ছে অনলাইন, যে যদি অনলাইন আপনার নেট থাকে তাহলে আপনি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? দুইভাবে কাজ করা যায়। তো প্রথমে আমরা দেখবো যে অফলাইন কীভাবে কাজ করা যায়। অফলাইনটা বেশি ইউজ করা হয়, কারণ হচ্ছে যে যাতে নেটের স্পিড অনেক সময় বাংলাদেশে কী থাকে বা বিভিন্ন জায়গায় স্লো থাকে, তাহলে ওয়েবসাইট কিন্তু ঘুরতে থাকে, লোড নিতে থাকে। তাহলে অফলাইনটা নিলে কী হবে, এই নেটের দরকার পড়বে না, ওয়েবসাইট কী হবে, ফাস্ট লোড হবে। তো আমরা এই ডাউনলোডে চলে আসবো। ঠিক আছে? এই ডাউনলোডে আসার পরে দেখবেন যে এখানে এই যে কম্পাইল সিএসএস অ্যান্ড জেএস আছে, দুইটা ফাইল, একটা জাভাস্ক্রিপ্টের ফাইল আর কি। তো আমরা এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলে দেখা যাবে যে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হবে যে এই ডাউনলোড ফাইলটাকে ওপেন করা। তো এখান থেকে আমরা একটা ফোল্ডার নিয়ে নেব, এখানে আমরা রাখি, দেন আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব। ঠিক আছে? এটুকু তো বুঝছেন। তো এক্সট্রাক্ট করার পরে এর মধ্যে থেকে একটা ফোল্ডার বেরোবে, দেখা যাবে দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে সিএসএস আর একটা কি জেএস। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের অনেকগুলো ফাইল আছে না, এই ফাইল থেকে আমাদের একটা ফাইল লাগবে, যেটা হচ্ছে bootstrap.css। আমরা এটা নিতে পারি, অথবা bootstrap main.css এটা নিতে পারি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কম্প্রেস ফাইল, এটাকে বলা হয় আনকম্প্রেস ফাইল। মানে বোঝাচ্ছি হচ্ছে কি, দেখেন এটার কেবি সংখ্যা কত, 274, তাই না? আর এটা কত, 227, কম আছে না, তার মানে এটা ফাস্ট লোড হবে। আর এটার কোডগুলো যদি আমরা একটু দেখি, দেখেন আমরা যদি এডিটে ক্লিক করেন, তাহলে মোটামুটি সিএসএস যারা আমরা করছি এই কোডগুলো একটু বোঝা যায়, তাই না? যে কোডটা কী লিখছে, এই যে মার্জিন লিখছে, কালার লিখছে, বোঝা যাচ্ছে না? তো এটা হচ্ছে আনকম্প্রেস ফাইল। আর এটাকে যদি আমরা ওপেন করি, এটাকে বলা হয় কম্প্রেস ফাইল, যে কোডগুলো সব এক জায়গায় করা থাকে, কিছু বোঝা যায় না। ঠিক আছে? তো যেহেতু এই ফাইলটা কোনো এডিটেবল ফাইল না, ঠিক আছে, আর এটার কেবি সংখ্যা কম, তাই আমরা এটা ইউজ করি, যাতে ওয়েবসাইটে কী হয়, ফাস্ট লোড হয়। তার মানে এই না যে এটা ইউজ করলে কাজ করবে না, এটা ইউজ করলেও কাজ করবে। আচ্ছা, তো আমরা কপি করার পরে ওই ফাইলটাকে আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারে চলে আসবো। এখানে আসার পরে আমরা কী করবো, একটা সিএসএস নিয়ে নেব, সিএসএস ফোল্ডারের ভিতরে কী রাখবো, এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আবার এই যে ডাউনলোডে গেছিলাম না, এখানে আবার এখানে যাব, যেটাকে এক্সট্রাক্ট করছি আর কি। এখানে আসার পরে দেখেন যেখানে একটা জেএস ফাইল আছে, এই জেএস ফাইলে যাবেন। জেএস ফাইলটাও সেম প্রসেস,
এখানে দেখবেন একটা বুটস্ট্র্যাপ জেএস আছে আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস, যে কোনো একটা কী করলেই হবে, নিলেই হবে। এটা হচ্ছে 143 আর এটা হলো 60 KB। তো আমরা এটাই নেব, ফর্মটা কপি করে দেন আমরা জেএস এর জন্য এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল, কারণ বুটস্ট্র্যাপের মধ্যে যা কিছু আছে সিএসএস, এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট মিলিয়ে কাজ করে রাখা হয়েছে, বুঝা গেছে, অ্যানিমেশন আছে কিছু। তো জেএস দেওয়ার পর আমরা এটাকে কী করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমরা কয়টা ফাইল নিয়েছি, দুইটা ফাইল নিয়েছি, একটা হচ্ছে সিএসএস এর আর একটা হচ্ছে জেএস, এখান থেকে দুইটা নিব। আচ্ছা, তো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আরও একটা ফাইল লাগবে, নাম হচ্ছে jQuery। কী লাগবে, jQuery লিখে সার্চ করবেন, jQuery লিখে সার্চ করবেন। তো jQuery লিখে সার্চ করার পরে যে jQuery ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পর এটা হচ্ছে jQuery ওয়েবসাইট, দেন এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে না, কিন্তু এখানে নিয়ে আসবে। এটা এই ডাউনলোড jQuery 3.7.1 ভার্সনে এখন চলতেছে এটা। তো এটাকে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো কোড আছে, হ্যাঁ। তো এই সবগুলো কোডকে Ctrl+A দিয়ে সিলেক্ট করবেন, Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+S দিয়ে সেভ করবেন। এটা ডাউনলোড হয় না, এই Ctrl+S দিয়ে সেভ করতে হয়, যে কোনো জায়গায় সেভ করতে পারবেন। তো আমি আমাদের ফোল্ডারে সেভ করে নিই, বুটস্ট্র্যাপ ফার্স্ট ক্লাস, এটা জাভা.js ফাইল, তাই এখানে সেভ করে নিলাম, একবার ডাইরেক্ট ফোল্ডারে সেভ করছি, বুঝছেন। তাহলে আমাদের কয়টা ফাইল লাগলো টোটাল, 3টা টোটাল, হ্যাঁ, এখানে 2টা আর একটা হচ্ছে সিএসএস। ওকে, তাহলে আমাদের এই 3টা ফাইল হলে আমরা বুটস্ট্র্যাপকে অফলাইনে ব্যবহার করতে পারবো। যদি নেট নাও থাকে আমাদের পিসিতে, তাও কী করা যাবে, বুটস্ট্র্যাপের কাজ করা যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসি ইন্ডেক্সে আসার পরে আমরা এখানে নিয়ে নেব হচ্ছে কি HTML কি নিলাম 5। তো HTML 5 নেওয়ার পরে আমরা যদি নর্মালি এখানে কোনো কিছু লিখি, আচ্ছা, দেন আমরা যদি এটাকে আউটপুট দেখতে চাই, তাহলে আমরা দেখতেছি যে আমাদের আউটপুট আসতেছে, তাই না। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এটা তো ডিফল্ট আমাদের, এখন আমরা বুটস্ট্র্যাপ কানেক্ট করব। এটা কীভাবে কাজ করে, আমাদের যখনই বুটস্ট্র্যাপ কানেক্ট করবো দেখবো যে আমাদের এই লেখার স্টাইল চেঞ্জ হয়ে যাবে, প্লাস হচ্ছে স্পেসগুলো কী হবে, ডিফল্টভাবে চলে যাবে। তো যদি চলে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের বুটস্ট্র্যাপ কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো এক্ষেত্রে এখন আমাদের যে ফোল্ডার এবং ফাইলগুলো নিচ্ছি, সেই ফাইলগুলো আমাদের এই HTML এর সাথে কী করতে হবে, লিঙ্ক আপ করে নিতে হবে। তো হ্যাঁ, সিএসএস এর ফাইল সম্পর্কে আমরা জানি, সিএসএস কোন জায়গায় লিঙ্ক করতে হয়, হেডের ভিতরে যে টাইটেলের নিচে আমাদের লিঙ্ক করতে হয়, হ্যাঁ, রাইট, আমাদের লিঙ্ক দিয়ে। তো এখানে এসে আমরা কী করবো, প্রথমে ফোল্ডারের নাম, পরে ফাইলের নাম, css/bootstrap.css। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরও 2টা ফাইল আছে, তাই না, জাভাস্ক্রিপ্টের ফাইল। এখন আমরা সিএসএস এর ফাইল লিঙ্ক করতে জানি হেডের ভিতরে, এখন আমরা জাভাস্ক্রিপ্টের ফাইল কোন জায়গায় লিঙ্ক করবো, এই বিষয়টা হচ্ছে যে আমাদের যে বডি ইনট্যাগ আছে, এই যে বডি ইনট্যাগ, কিন্তু এটা এই বডি ইনট্যাগের উপরে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল লিঙ্ক করতে হবে, ঠিক আছে। আর লিঙ্ক করার প্রসেসটা হচ্ছে এরকম, এটা তো ওইটাতে লিখতেছিলাম কি লিঙ্ক, আর এটার জন্য হবে স্ক্রিপ্ট। কী লিখতে হবে, স্ক্রিপ্ট, স্টার্টিং এবং এন্ডিং দুইটাই থাকবে। আর স্টার্টিংয়ের মধ্যে গ্রেটার দেন আগে আসলে লিখবো হচ্ছে সোর্স, SRC। এই সোর্স লেখার পরে আমরা এই এখানে যে প্রসেসে অ্যাড করছি, এখানেও সেম প্রসেস, প্রথমে ফোল্ডারের নাম, পরে কিসের নাম, ফাইলের নাম। তাহলে ফোল্ডারের নাম কি আমাদের, জেএস/। আচ্ছা, জেএস দেওয়ার পর মনে রাখবেন প্রথমে jQuery ফাইলটা লোড করবেন, প্রথমে কি থাকবে, jQuery ফাইলটা, হ্যাঁ। তারপরে এর নিচে হচ্ছে এগেইন স্ক্রিপ্ট, দেন আমাদের সোর্স, দেন জেএস, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ। বিষয়টা বুঝা গেছে। আগে পরে করলে হয় কি, যে আমাদের বুটস্ট্র্যাপ অনেক সময় কাজ করবে না, ডিফল্টভাবে নর্মালি কাজ করবে। যখন অ্যানিমেশনটা কিছু করতে যাব, তখন এই jQuery নিচে থাকার কারণে, এটা না পাওয়ার কারণে অ্যানিমেশনগুলো কী হবে না, কাজ করবে না, ঠিক আছে। তাই আমাদের এটা অলওয়েজ কী করতে হবে, উপরে রাখতে হবে। যত কাজই করি না কেন, সামনে গিয়ে তো আমরা আরও কাজ করব, তখন jQuery ফাইল অলওয়েজ উপরে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে রিলোড দিই, তাহলে দেখবো যে আমাদের এটার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়ে গেছে না, এবং স্পেসগুলো ডিফল্টভাবে চলে গেছে। তাহলে আমরা বুটস্ট্র্যাপ কি ঠিকমতো কাজ করে কানেক্ট করতে পারছি আমাদের পিসিতে, ঠিক আছে। এখন আমরা এটাকে চালাতে পারবো। তো এটা হচ্ছে টোটালি অনলাইন বেস, ঠিক আছে, অফলাইন বেস, যে আমাদের নেট না থাকলেও এখন আমরা যদি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি, ওয়েবসাইট কী করবে, চলবে, কোনো সমস্যা হবে না। অফলাইনটা দিলে কী হয়, ওয়েবসাইট ফাস্ট লোড হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে অফলাইন কীভাবে কানেক্ট করতে হবে, ক্লিয়ার। ওকে, এটা তাহলে আমি কমেন্ট করে দিচ্ছি, হ্যাঁ। এবার আমরা দেখবো অনলাইনটা কীভাবে কানেক্ট করা যায়। তো অনলাইনটা খুবই ইজি, সিম্পল একবারে। এই যে বুটস্ট্র্যাপে আসার পরে
জাস্ট ইন্ট্রোডাকশনে যাবেন। ইন্ট্রোডাকশনে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে কি কুইক স্টার্ট। এখানে দুইটা আছে, এই যে একটা এটা হচ্ছে ক্রিয়েট নিউ, আর এটা হচ্ছে ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস আছে। এটা যদি নেন আপনি তাহলে এটা হচ্ছে আপনার যে সিনট্যাক্সটা পাবেন HTML, তো ওটা আপনি HTML5 দিয়ে নিয়ে আসতে পারেন। সেকেন্ডটাতে আসবেন, এটাতে ইনক্লুড সিএসএস এবং বুটস্ট্র্যাপ লিঙ্ক করা আছে। জাস্ট আপনি যদি এই যে এখানে এই কোডগুলো কপি করতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ, এইটুকু কপি করলে আপনার বুটস্ট্র্যাপ কানেক্ট হয়ে গেল। কীভাবে? এই যে এখানে জাস্ট কপি একটা অপশন আছে, ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে কোডটা অটোমেটিক ডিফল্ট। কপি হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে আসে একটা পেস্ট করে দেবেন, তাহলে আপনার বুটস্ট্র্যাপ কি কানেক্ট। এটা খুবই ইজি, সিম্পল একবারে। দেন আমরা যদি এটাকে রিলোড দিই, দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে কানেক্টেড, ঠিক আছে? তো এখানে আপনি দেখতে পাবেন এগুলো হচ্ছে অনলাইন লিঙ্ক সিডিএন। এই যে দেখেন আমরা বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস নিয়েছিলাম না উপরে, এখানে কিন্তু এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এটা হচ্ছে সিডিএন লিঙ্ক। সিডিএন বলতে অনলাইন লিঙ্ক বোঝায় আর কি, ঠিক আছে? আর এখানে দেখেন সিডিএন আছে, এখানে এই যে বুটস্ট্র্যাপ বান্ডেল একটা মেইন ডট জিএস আছে। আগে বান্ডেলটা ছিল না, এখন বান্ডেল দিচ্ছে বলতে কি বোঝাচ্ছে, এর ভিতরে যে jQuery, বুটস্ট্র্যাপ মেইন ডট জিএস, জাভা আছে, জাভাস্ক্রিপ্টের ফাইল সব এক জায়গায় কী করা আছে, লোড করা আছে এখানে, তাই একটা ফাইলই দিয়ে গেছে। আচ্ছা, এইভাবে আমরা, এটা হচ্ছে অনলাইন বেস, এটা কিন্তু নেট ছাড়া কী হবে না, বুটস্ট্র্যাপ কাজ করবে না। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার, অফলাইন অনলাইন বেস ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা ইন্ট্রোডাকশনের ডাউনলোড দেখলাম, আর এখানে আমাদের কন্টেন্ট এগুলো লাগবে না, একবারে চলে আসবেন হচ্ছে ওভারভিউতে। ওভারভিউতে আসলেও কিছু নাই এখানে, আমরা আরও একটু নিচে যাব, কালার সম্পর্কে জেনে নেব, ঠিক আছে? প্রথমে কি জানবো, বুটস্ট্র্যাপের ডিফল্ট কিছু কালার আছে, 9-10টার মতো কালার আছে, যে এই কালারগুলো, এই যে ডিফল্ট কালারগুলো আছে না, এই কালারগুলো সম্পর্কে আমরা জেনে নেব। এই যে এখানে এই কালারগুলো মুখস্থ করতে হবে, থিম কালার। এদের কয়েকটা কালার আছে, যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট অ্যান্ড ডার্ক, 6টা-8টা কালার আছে, ঠিক আছে? এইগুলো তাদের ডিফল্ট কালার। আচ্ছা, এগুলো কীভাবে কাজ করে আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে আমি একটু আগে বলছি যে বুটস্ট্র্যাপ কি ক্লাস বেস কাজ করে, ঠিক আছে? যে আমরা যেমন সিএসএসে করতাম, এখানে একটা ক্লাস লিখে দিতাম, দেন ওটাকে ধরে করতাম, কিন্তু এই বুটস্ট্র্যাপের যে জিনিসগুলো অলরেডি সিএসএস করা আছে, এই HTML এর উপরে জাস্ট ক্লাসটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে ডিফল্ট আপনি গেলে কি পাবেন, যে এখানে কীভাবে কী করতে হবে, ঠিক আছে? যেমন আমরা যদি যাই, এখানে আরও কালার আছে দেওয়া, RGB কালারগুলো। আচ্ছা, যাই হোক, আমরা এই কালারগুলো দেখি। দেখেন আমরা যদি এই লেখাটার কালারটা চেঞ্জ করতে চাই, এই যে লেখাটার কালার চেঞ্জ করে ফেলবো, তাহলে নর্মালি এখানে আপনি লিখবেন কি ক্লাস, ঠিক আছে? ক্লাস লেখার পরে এই যে টেক্সট লিখতে হবে, কী লিখতে হবে, টেক্সট লেখার পরে আমরা যে কালারগুলোর নাম দেখলাম একটু আগে, যেমন আমরা একটা দেখছি কি প্রাইমারি দেখছি, প্রাইমারি দিলে দেখবেন যে কালারটা হয়ে যাবে হচ্ছে ব্লু কালারের মতো, এই যে এটা হচ্ছে ব্লু কালার, এই যে প্রাইমারি আমরা একটু আগে দেখছিলাম না, এই প্রাইমারি দিলে এরকম কালারটা টেক্সটে চলে আসবে, ঠিক আছে? সেমভাবে আমরা যদি আরেকটা দেখি, যে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে যাচ্ছি, ওকে, এই জন্য এটা সিম্পল, আরও ইজি। নর্মালি এরকম আসছে, এটা কালার চেঞ্জ করতে গেলে জাস্ট আমরা এখানে আসে লিখলাম কালার, ক্লাস দিয়ে আমরা যদি টেক্সট ডেঞ্জার দেই, তাহলে দেখবো যে এটা কালার কী হয়ে গেছে, রেড হয়ে গেছে। হ্যাঁ, রেড হয়ে গেছে। হ্যাঁ, আমরা যে আগে সিএসএসটা করতাম, তখন করার পর কি হতো, আলাদা আলাদা করে করা লাগতো। হ্যাঁ, আমাদের এখানে একটা ক্লাস লিখে মানে রং আলাদা, ব্যাকগ্রাউন্ড কালারটা কালার দিয়ে চেঞ্জ করা লাগতো। এখন আমরা যদি এটা করতে চাই, মানে এই যে ডেঞ্জার বা প্রাইমারি, এটা করার ক্ষেত্রে কি আমাদের ওই যে আগের মতো সিএসএসটা করে আসতে হবে, নাকি সিএসএসটা অলরেডি করা আছে? এটা সিএসএস, এই যে ডিফল্ট কালারগুলো আছে এগুলো অলরেডি করা আছে। এই যে আমরা এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস একটা ফাইল লিঙ্ক করছি, এটার মধ্যে এই কালারগুলোর ডিজাইন করা আছে। যখনই আমরা এই ক্লাসটা ব্যবহার করতেছি, এই ক্লাসটাকে ধরে তারা ওই কালারটা দিয়ে রাখছে। আমি যদি একটু দেখাই তাহলে দেখাতে পারি, এইরকম দেন রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করবেন, ঠিক আছে? কোনো কিছু দেখতে চাইলে দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা যে সিলেক্টর, এটাকে বলা হয় কি সিলেক্টর, এখান থেকে যদি আমরা এটাকে ধরলে দেখবো যে টেক্সট জেন্ডার দেওয়া আছে না, এই দেখেন টেক্সট জেন্ডার, আমরা যেভাবে ডট দিয়ে ক্লাস ধরতাম না, ওইভাবে ক্লাসটা ধরে তারা একটা কী দিয়ে রাখছে, কালার দিয়ে রাখছে। এটা হচ্ছে কালার কোড এখানে, ঠিক আছে? যে কালার দিয়ে রাখছে, ঠিক আছে? ওই কালারটাই দিয়ে রাখছে, ওটা করাই আছে, আমাদের এক্সট্রা করা লাগতেছে না। আমরা এইটুকু কোড যদি মনে রাখি, তাহলে আমাদের এই কালারটা আমরা দিতে পারতেছি, আমাদের এখানে যা লেখা লাগবে। তাহলে এটা কী হয়ে গেলো, সিএসএস এর থেকেও সিম্পল হয়ে গেল, ইজিতে আমরা কী করতে পারবো, আরও কাজ করতে পারতেছি দ্রুত। তাহলে এইভাবে আমরা যদি যে কোনো টেক্সটের কালার আমরা পরিবর্তন করতে পারবো। তার মানে এই না যে ধরেন এখানে আপনার 8টা কালার দেওয়া আছে, তাহলে কি আমরা আর আলাদা কালার নিতে পারবো না? আরও তো অনেক রকম কালার আছে, তাহলে আমরা কী করবো, তখন কিন্তু আপনাকে ওই সিএসএসটা অ্যাপ্লাই করতে হবে। ধরেন আপনার এই
8টা কালারের বাইরে অন্য কালার নেওয়ার প্রয়োজন পড়ছে, তখন কি করব? তখন আমাদের ওই সিএসএসটাই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কারণ এদের স্পেসিফিক করা আছে এই 8টা কালার, ঠিক আছে? তো আমরা যদি আরেকটা দেখি, অথবা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, দেখেন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে কি করব? টেক্সটের কালার জন্য টেক্সট লিখতে হয়, হ্যাঁ, টেক্সটের জন্য টেক্সট। আচ্ছা, আমরা যদি নর্মালি যাই, এখন এটাকে রিলোড দিই, তাহলে আমাদের নর্মাল এটা টেক্সট। আচ্ছা, যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমরা কি করব? এখানে লিখবো হচ্ছে বিজি, ব্যাকগ্রাউন্ডের জন্য কি লিখতে হবে? বিজি, তারপরে ওই কালারগুলাই, যে কালারগুলোর নাম মুখস্থ করা বলছি একটু আগে, ওই কালারগুলাই। ওয়ার্নিং দিলাম আমরা, তাহলে দেখবেন যে ইয়েলো কালারের মতো একটা কালার চলে আসছে, এটা হচ্ছে ওয়ার্নিং কালার, ঠিক আছে? আবার যদি আপনি এটা লেখার কালার চেঞ্জ করে ফেলতে চান, তাহলে এখানে আপনি কি করতে পারবেন? আবার লেখেন টেক্সট, ধরেন একটা দিলাম কি লাইট, মানে এটা হোয়াইট কালার হবে, হোয়াইট কালার। আপনি এই কালারগুলো মুখস্থ করলেই বুঝতে পারবেন। যেমন আমরা এই যে লাইট দিছি, টেক্সট লাইট, তাহলে টেক্সটের কালার চেঞ্জ হয়েছে। আবার যদি আমি বিজি ওয়ার্নিং দিছি, তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেছে কি এই ইয়েলো কালারের মতো। আপনার এই 8টাই বাস, এখানে চেঞ্জ হচ্ছে কি টেক্সট অথবা বিজি, যেটা দেবেন। বিষয়টা কি বোঝা গেছে এটুকু? আমি যদি আরেকটা দেখাই, এটাকে লিখলাম লরেন 5, তাহলে আমাদের নর্মাল টেক্সট এরকম, ঠিক আছে? আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমরা এখানে ক্লাস বিজি হলে ব্যাকগ্রাউন্ড, তারপরে ধরেন আমরা দিলাম ইনফো, একটা কালার দিলাম, রিলোড, দেন ইনফো কালারটা আসছে। লেখার কালার চেঞ্জ করতে চাইলে কী করবো? টেক্সট দিব, দেন আমরা দিয়ে দিলাম হচ্ছে ডার্ক, ডার্ক তো আছেই, তাহলে আমরা দিই হচ্ছে ওয়ার্নিং দিই, ওয়ার্নিং, এই যে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। আর বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করে এখন বিষয়টা বোঝা গেছে, এক কথায় ক্লাস বেস কাজ করে তারা। আচ্ছা, তাহলে আমাদের কালার সম্পর্কে যে জিনিসগুলো জানার ছিল এগুলো আপনার জানা হয়ে গেলে, এই কালারগুলো জাস্ট মুখস্থ করলে এটাকে ইউজ করতে পারবেন। এখানে আরও কালার মুড টুড দেওয়া আছে, এগুলো এত কিছু লাগবে না। চলে আসবেন সরাসরি হচ্ছে ইয়াতে, এই যে আমাদের ব্রেক পয়েন্টে। তো ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, কন্টেনার সম্পর্কে জানতে হবে। আচ্ছা, এখানে কন্টেনার যে বিষয়টা সেটা আমরা জানি। আমরা নর্মালি যখন একটা কোনো টেক্সট লিখি, ধরেন আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট লিখছি, তো প্যারাগ্রাফ টেক্সট লিখলে এটাতে ধরেন আমি 100টা ওয়ার্ড দিলাম। তো 100টা ওয়ার্ড দেওয়ার পর আমরা যদি এটাকে রিলোড দিই, তাহলে আমাদের দেখা যাচ্ছে ফুল পেজ কিন্তু নিয়ে একটা কি টেক্সটগুলো আসছে, তাই না? কোনো স্পেস কি আছে? কোনো স্পেস নাই। আমি যখন একটা মেনু বানাইছিলাম লাস্ট ক্লাসের আগে মনে হয় আপনার, তখন কিন্তু একটা নির্দিষ্ট সাইজের কথা বলছিলাম, যে আমাদের কন্টেন্টগুলো রাখার একটা নির্দিষ্ট সাইজ আছে, তাই না? 1140, রাইট, এটা মনে আছে। তো এই যে একটা নির্দিষ্ট সাইজ তৈরি করে দেয়, এখানে একটা ক্লাস আছে, নাম হচ্ছে কন্টেনার। কি নাম? এই যে একটা কন্টেনার ক্লাস নাম আছে। আমরা এখন থেকে ওই যে ক্লাসকে ধরে যা উইথ দিয়ে 1140 করার কোনো প্রয়োজন নাই। কি করব? আমরা যদি এরকম একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই কি কন্টেনার ইউজ করে ফেলবো। এই কন্টেনার একটা ডিবের ভিতরে নিয়ে এখানে আপনার যত ইচ্ছা লেখা লিখবেন, ঠিক আছে? তাহলে এটাকে আরও সিম্পল করা যাচ্ছে। ওকে, দেন আমরা যদি এটাকে রিলোড দিই, দেখবেন যে আমাদের এটা কিন্তু একটা স্পেস পাচ্ছে। আমাদের এটাকে স্ক্রিন জুম করা আছে, জুম আছে, অনেক জুম 100, দেখেন এখন ঠিক আছে। আচ্ছা, আমাদের ডিফল্ট কিন্তু টেক্সটটা দেখেন ফুল স্ক্রিন ছিল, আর কন্টেনার ইউজ করলে এই যে আমাদের এটা হচ্ছে কন্টেন্টে রাখার একটা নির্দিষ্ট জায়গা, দুই সাইড দিয়ে কী থাকবে? গ্যাপ থাকবে, ঠিক আছে? এই জায়গাটা আমাদের জাস্ট এই কন্টেনার ক্লাসটা ইউজ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে সিএসএস করার তো আমার দরকার পড়বে না। আবার যদি আপনি চান যে না ঠিক আছে এখন আমি ফুল জায়গাটাতেই রাখবো, তাহলে নর্মালি এভাবেও লিখবো না, ঠিক আছে? কি করব? বুটস্ট্র্যাপ বলতেছে যে নর্মালি যদি ফুল স্ক্রিন রাখার প্রয়োজন পড়ে কোনো টেক্সট, তাহলে আরেকটা ক্লাস আছে, নাম হচ্ছে কন্টেনার ফ্লুইড। কন্টেনার ফ্লুইড, এই যে কন্টেনার ফ্লুইড, ঠিক আছে? এই কন্টেনার ফ্লুইড লেখার পর আপনি যদি এখানে নর্মালি টেক্সট লেখেন, ওকে, আমরা যদি এগেইন দেখি, এখানে দেখার পর রিলোড দিই, তাহলে দেখবো যে আমরা এই যে এটা কিন্তু ফুল স্ক্রিন পাচ্ছি, ঠিক আছে? এই পর্যন্ত অল্প গ্যাপ থাকবে, বোঝা গেছে? তাহলে আমরা এরপর থেকে ফুল স্ক্রিন করে নিয়ে কন্টেনার ফ্লুইড ইউজ করবো। আর যদি কন্টেন্ট রাখার একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয়, তাহলে আমরা কন্টেইনার ইউজ করবো, ঠিক আছে? তাহলে এই যে কন্টেন্ট, এখানে কিন্তু এগুলো জিনিস দেওয়া আছে, আপনি বুটস্ট্র্যাপ ভিজিট করলে মোটামুটি সব কি পাওয়া যাবেন। এই যে কন্টেনার,
প্লাস হচ্ছে কি কন্টেনার এই যে ফ্লুইড, ঠিক আছে। আচ্ছা এখানে আর এইগুলো ছিল, এগুলো নাই, আর দরকার নাই। এরপরে চলে আসবেন হচ্ছে গ্রিডে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। বুটস্ট্র্যাপের আমাদের এই জিনিসটাই খুবই দরকার, ঠিক আছে। এটা পারলে মোটামুটি সব কি আমাদের অর্ধেক কাজ হয়ে গেল বুটস্ট্র্যাপের, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে কী জিনিস সেটা আমরা এখন জানি। দেখেন এখানে এই একটা চার্ট দেখা যাচ্ছে, চার্ট দেখা যাচ্ছে না, গ্রিড অপশন, ঠিক আছে। এই গ্রিড অপশনের ভিতরে বেশ কিছু এরকম অপশন আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো কি, যে আমরা যখন একটা ওয়েবসাইট বানাই, এই ওয়েবসাইটটা কিন্তু অনেক রকম ইউজার ইউজ করে। কেউ ল্যাপটপ দিয়ে ইউজ করে, কেউ ট্যাব দিয়ে ইউজ করে, কেউ মোবাইল দিয়ে ইউজ করে কি না, অনেক রকম ডিভাইস আছে। তো সবগুলো ডিভাইসে কিন্তু আপনি চাইলে একটা ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। তো সবগুলো স্ক্রিন সাইজ কি একই? তাহলে সবগুলো ডিভাইসে তো ওয়েবসাইটটা শো করে। তাহলে এই যে এতগুলো ডিভাইসে শো করে কীভাবে, এটাকে বলা হয় রেসপন্সিভ সিস্টেম, ঠিক আছে। এই রেসপন্সিভ সিস্টেম নিয়ে আমরা আরও কাজ করব। তো এই রেসপন্সিভ নিয়ে কাজ করার জন্য এই যে এখানে কিছু সিস্টেম আছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো হচ্ছে ডিভাইস, দেখেন এক্সট্রা স্মল, ঠিক আছে। এই এক্সট্রা স্মল ডিভাইস, এটাকে অ্যাক্সেস লেখা আছে। আপনি যদি এখানেও যান, এখানে নামগুলো পাই যাবেন। এই যে এক্সট্রা স্মল অ্যাক্সেস, এসএম থেকে হচ্ছে স্মল, এমডি থেকে মিডিয়াম, এলজি থেকে লার্জ, এক্সএল থেকে এক্সট্রা লার্জ, আর এক্সএসএল থেকে হচ্ছে এক্সট্রা লার্জ। আগে এটা ছিল না, এখন আসছে, ঠিক আছে। যত দিন যাচ্ছে স্ক্রিন সাইজ বাড়তেছে কিন্তু। আচ্ছা, তো এগুলো কোন কোন ডিভাইস আমরা একটু আগে জানি। দেখেন এক্সট্রা স্মল যে ডিভাইসটা, এটাকে বলা হয় করে সব থেকে ছোট ডিভাইস। কোনটা হতে পারে? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের আগে কী ফোন ছিল? বাটন বা জাভা যে ফোনগুলো ছিল, আমরা কিন্তু আগে ওইগুলো তো কি চালাতে পারতাম, নেট চলতো কিন্তু, চাইতো না? এই তো এইগুলো দিয়েও কিন্তু কি চালাতো, নেট চালানো যেত, ফেসবুক চলতো। তো এই যে জাভা যে ফোনগুলো ছিল সেগুলোকে বলা হয় এক্সট্রা স্মল ডিভাইস, ঠিক আছে। তারপরে আসি হচ্ছে আমরা স্মল ডিভাইস। কোনটা? না, লার্জ স্ক্রিন না, আমাদের নর্মাল অ্যান্ড্রয়েড যেটা, এটাকে স্মল ডিভাইস। মিডিয়াম কোনটা? এরপর হচ্ছে কি ট্যাব। মিডিয়ামটা হচ্ছে ট্যাব যেগুলো আছে। আর লার্জ হচ্ছে আমাদের ল্যাপটপ বলা যায়, ঠিক আছে, ল্যাপটপ, হ্যাঁ ল্যাপটপ বা ডেস্কটপ বলা যায়। এক্সট্রা লার্জে আমরা ধরি যে এই যে নর্মাল যে মনিটরগুলো থাকে, এর থেকে আরও এখন ফোল্ডিং করাগুলো বেরিয়েছে না, কিছু কিছু কার্ভ বড় বড় যে স্ক্রিন সাইজগুলো, সেগুলোকে বলা হয় কি এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জকে কোনগুলো বলা যায়? এর থেকে যেগুলো ধরেন প্রজেক্টর বেস যেগুলো এরকম আছে, প্রজেক্টর ওয়াইজ যেগুলো কাজ করে, এরকম বড় স্ক্রিন যেগুলো আছে সেগুলোকে আমরা কি ধরি? এক্সট্রা লার্জ। এটা ছিল না আগে, এটা এখন যেহেতু স্ক্রিন বাড়ে গেছে, এই জন্য এই যে যখন বুস্টার 5 আসলো তখন কিন্তু এটা আপডেট হয়ে আসছে, কারণ স্ক্রিন সাইজগুলো এখন দিনকে দিন কী হচ্ছে, বড় হচ্ছে ডিসপ্লেগুলো। তো দ্যাটস এটা ইনক্লুড করছে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম, কোন কোন ডিভাইস বলেন তো? স্মল, মিডিয়াম, হচ্ছে লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ। এই কোন কোন ডিভাইস? জাভা ফোন মানে বাটন ফোন, হচ্ছে মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ। হ্যাঁ, মনিটর হচ্ছে আর কার্ড ডিসপ্লেগুলোকে বলা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই যে স্ক্রিনগুলো, এই স্ক্রিনগুলোর আবার প্রত্যেকটা ডিসপ্লে সাইজ আছে অবশ্যই। তাহলে এই ডিসপ্লে সাইজগুলো আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে, মানে মনে রাখতে হবে, কাজ করতে গেলে আমাদের লাগবে। তো এখানে উল্লেখ করা আছে এরকম যে এক্সট্রা স্মল হচ্ছে 576 থেকে লেখা আছে, আবার এখানেও 576। একটা কনফিউশন ব্যাপার না? এইদিকে দেখেন একটা কি গ্রেটার দেনের মতো, লেস দেনের মতো আছে না? এটা দিয়ে বোঝাচ্ছে কি যে এটা 576-এর নিচ থেকে কাজ করবে, বোঝা গেছে? তার মানে কত থেকে শুরু হয়? 0 থেকে। আমরা 0 থেকে ধরি, কিন্তু আসলে 0 থেকে বলি না, এটাকে বলা হয় কত? 320 থেকে। 320 থেকে কত? 575 পর্যন্ত কাজ করে, যেহেতু নিচে 76 আছে, তার মানে হচ্ছে নিচে। আমি এটা আপনাকে এখানে লিখে দিই, তাহলে আপনার হচ্ছে সুবিধা হবে বাসায় গিয়ে মনে রাখতে। যে আমরা কি বললাম, এক্সট্রা স্মল ডিভাইস, যেটা স্মল ডিভাইস, এটা হচ্ছে কত বললাম? 320 থেকে 575 পর্যন্ত এটা কাজ করবে, ঠিক আছে। আর স্মল যেটা, সেটা আপনার কাজ করবে হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে, এটা কিন্তু এদিকে যাচ্ছে, তার মানে 576 থেকে এটা শুরু, স্টার্ট, এবং যাবে কতদূর পর্যন্ত? এটা 68 শুরু হয়েছে মিডিয়াম, তার মানে যাবে রাইট 767 পর্যন্ত আমাদের যাবে। হ্যাঁ আছে, কিন্তু কি এটা শুরু হবে কত? এটা হচ্ছে এদিকে দেওয়া নাই, এটা তাই আমাদের এটা শুরুই হচ্ছে স্টার্টিং কত? 68-তে শুরু করবে, তার মানে এক কমে থাকবে, 67 পর্যন্ত আমাদের কী হবে?
576 থেকে 767, এটা মাথায় রাখবো। তাহলে হচ্ছে 576 থেকে 767 পর্যন্ত কাজ করবে হচ্ছে স্মল ডিভাইস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি ছিল, মিডিয়াম ডিভাইস মনে হয় না, মিডিয়াম মনে হয়, মিডিয়াম ডিভাইস। এটা হচ্ছে আমাদের রাইট, এটা হচ্ছে এখানে আমাদের শুরু কত 768, আর লার্জ শুরু কত 992, তার মানে এক কমে, তাহলে 91। তাহলে মিডিয়াম ডিভাইসটা আমাদের কাজ করবে হচ্ছে 768 থেকে 991। এখানে দেখেন কিন্তু একটার পর একটা কিন্তু শুরু হচ্ছে, একটাও কিন্তু বাদ পড়তেছে না কোনো স্পেস, ঠিক আছে, এটা কিন্তু বাদ পড়া যাবে না। তারপর আমরা মিডিয়ামের পর্যায়ে ছিল কি, লার্জ ছিল, লার্জ ছিল, লার্জটা কত আমাদের 992 থেকে 1199, রাইট। এই যে 992 থেকে যদি এটি 1200 আছে, তার মানে 1199। তারপরে হচ্ছে এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ, এটা কাজ করবে হচ্ছে আপনার 1200 থেকে শুরু করবে, যাবে হচ্ছে 1399 পর্যন্ত, কারণ 1400 একটা আছে, তার মানে 1399, ঠিক আছে। আর হচ্ছে এক্সট্রা লার্জ আছে একটা, এক্সট্রা লার্জ, এটা হচ্ছে 1400-র উপরে ইনফিনিটি চলতে থাকবে, আনলিমিটেড, ঠিক আছে। 1420 থেকে এখন এটা আবার তো ধরা হয় না যে 1400-র উপরে যেটা চলবে, এটার কোনো কাউন্ট নাই, লিমিটলেস নাই, ঠিক আছে। লিমিট যদি আসে আবার আমরা এখানে আপডেট পাই যাব, যখন যদি আরও ডিসপ্লে বড় আসে তখন আমরা দেখবো যে এটার সাথে কি আরেকটা হয়তো কোনো একটা কিছু যুক্ত করছে, ট্রিপল এক্সট্রা লার্জ যুক্ত করে ফেলছে, যদি এরকম হয় আর কি, ঠিক আছে। তো এইগুলো এই জন্য আপডেটগুলো আমাদের জানতে হবে, যখন আপডেট আসবে তখন দেখে নিতে হবে। তাহলে আমরা এই স্ক্রিন সাইজগুলো পাই গেছি। এক্সট্রা স্মল হচ্ছে 320 থেকে 575, স্মল 576 থেকে 767, মিডিয়াম 68 থেকে 91, লার্জ 992 থেকে 1199, আর হচ্ছে এক্সট্রা লার্জ 1200 থেকে 1399, আর এক্সট্রা লার্জ 1400 উপরে এটা কাজ করতে থাকে, ঠিক আছে বিষয়টা। তাহলে আমরা স্ক্রিনগুলো সম্পর্কে জেনে নিলাম। এরপরে জানবো যে আমাদের এখানে কিছু কলাম প্রিফিক্স আছে, ক্লাস প্রিফিক্স, আর একটা কলাম সিস্টেম আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে কলামটা সম্পর্কে আমরা আগে জানতে হবে। কলাম বলতে কি, এখানে লেখা আছে কত 12, এই 12 দিয়ে বোঝানো হয় যে আমরা একটা ডিসপ্লেকে 12টা ভাগে ভাগ করতে পারবো। একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পার্টিশন থাকতে পারে, ডিজাইন করতে গেলে দেখুন এক জায়গায় ইমেজ, এক জায়গায় টেক্সট, আরেক জায়গায় অন্য কিছু রাখছি আমরা, এরকম ভাগের প্রয়োজন পড়ে না, তো 3-4টা ভাগ, 5-6টা ভাগ করতে পারে। তো এরা বলতেছে যে একটা স্ক্রিনকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারবো, 12টা ভাগে ভাগ করা যাবে, এক এক করে হলেও পুরো স্ক্রিনটাকে আমরা 12টা ভাগে এই পর্যন্ত ভাগ করতে পারবো। যদি 13টা হয় তাহলে ওটা আমার নিচে এসে পড়বে, ঠিক আছে। তাহলে 12, এটা 12 কীভাবে কাউন্ট করা হয়, এই 12 নিয়ে কাজ করতে গেলে আমাদের এটাকে লিখতে হবে, একটা ডিভ লিখতে হবে। কি লিখতে হবে, ডিভের ভিতরে লিখতে হচ্ছে একটা ক্লাস দিয়ে এখানে লিখতে হয় রো। এই রো মানে হচ্ছে কি 12, মনে থাকবে, এই রো মানে হচ্ছে 12। এখন এরপরে আমরা যে জিনিসটা প্রয়োজন পড়ে দেখেন, এই যে আমাদের প্রত্যেকটা ডিভাইসের নিচে কল SM আছে না, কলের পরে ডট কল, হ্যাঁ এটা হ্যাঁ, এটা হচ্ছে কলাম ওয়াইজ ভাগ করবে, এটা রোটা, ঠিক আছে। এটা কত 12টা কলামে ভাগ করা যাবে, কয়টা কলাম 12টা, মানে এক কথায় 12টা ভাগে ভাগ করা যাবে। আচ্ছা, তো দেখেন একটু বুঝাচ্ছি, তাহলে দেখেন এখানে আমাদের এক্সট্রা স্মলের নিচে ডট কল লেখা আছে, কল থেকে হচ্ছে কলাম, ঠিক আছে, কয়টা কলামে ভাগ হবে সেটা। এরপরে হাইপেন আছে, হাইপেনের পরে একটা নাম্বার দেওয়া লাগে যে আমি এই জায়গাটাকে কয় ভাগে ভাগ করে রাখতে চাচ্ছি। স্মলের ক্ষেত্রে কিন্তু লিখতে হবে কি, স্মল ডিভাইসে যখন কাজ করবেন তখন আমাদের এটা কল SM দেওয়ার পরে ডিজিটটা দিতে হবে, ঠিক আছে, কতটুকু জায়গা। মিডিয়ামের ক্ষেত্রে কল MD, দেন হচ্ছে সংখ্যা। লার্জের ক্ষেত্রে কল LG, দেন সংখ্যাটা দিতে হবে। তারপর এক্সট্রা লার্জের ক্ষেত্রেও কল XL, এক্সট্রা লার্জের ক্ষেত্রে কি এক্সট্রা লার্জের কল XXL, ঠিক আছে। তো আমরা একটা কাজ করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো, আরও কনফিউশনটা দূর হবে কীভাবে কাজ করে। ধরো আমরা এখন তো লার্জ স্ক্রিন আছি, তাহলে আমরা লিখবো হচ্ছে কি কল LGটা ইউজ করি বেশি, ঠিক আছে। তো দেখেন আমরা যখন এখানে রো নিলাম, তার মানে আমাদের এখানে টোটাল আছে কত সংখ্যা, 12টা সংখ্যা আছে। তো এরপরে আমরা যদি এখানে লিখি যে এটা কিন্তু আমি একবার অনেক সময় লিখছি, দেখাইছিলাম না যে ডট দিয়ে যদি কল LG, দেন আমি একটা সংখ্যা দিলাম, ধরেন 1 লিখছি, 1, ঠিক আছে। তাহলে কিন্তু ডিবের ভিতরে চলে আসলো, আপনি ক্লাস দিয়েও কিন্তু লিখতে পারবেন, এটা কিন্তু একবারও আসে অথবা ক্লাস দিয়ে লেখা যায়। আচ্ছা, আমি যদি এখন এটার ভিতরে একটা টেক্সট লিখি, দেখেন আমি একটা টেক্সট লিখতেছি,
P দিয়ে আমি নর্মাল টেক্সট লিখছি। যখনই আমি টেক্সট লিখে একটা ইন্টার দিলাম তখন দেখবেন যে একটা নির্দিষ্ট জায়গায় সে পাচ্ছে। দেখেন এই টেক্সটটা কিন্তু নর্মালি সোজা চলে আসছে। আগে কিন্তু টেক্সটগুলো আমাদের কি চলে যেত, পাশাপাশি চলে যেত, কিন্তু এখন কি সে আসছে নিচে চলে আসছে। কেন? কারণ যখন আমি তাকে একটা নির্দিষ্ট জায়গা ফিক্স করছি, কি জায়গা ফিক্স করছি, যে আমার এখানে টোটাল 12টা, আমি তাকে কলাম দিছি কটা, একটা। যখন একটা দিছি তখন সে কিন্তু একটার জায়গা পাইছে। এইভাবে আমি যদি 12টা চাইলে 12টা দিতে পারবো, ঠিক আছে। যেমন আমি যদি আরেকটা দিই তাহলে কিন্তু আমি এইভাবে আর একটা দিলাম, ঠিক আছে। তাহলে দেখবেন যে এটা কিন্তু এটার পাশাপাশি এসে বসে, ঠিক আছে। এভাবে কটা দেওয়া যাবে, 12টা। এটুকু তো ক্লিয়ার। এরপরে আমরা যদি চাই যে না ঠিক আছে এটা তো আমরা 12টা দিচ্ছি, আমাদের কিন্তু এখানে টোটাল সংখ্যা যেহেতু 12, তাহলে এখানে আমাদের কিন্তু কত হয়েছে, 2 দেওয়া হয়েছে। আমরা কিন্তু এদিকে পুরো আরও 10 জায়গা কি বাকি আছে। আমরা চাইলে কি করতে পারবো, যে এইদিকে এই এক এক না করে আমরা আরও জায়গা দিয়ে দিতে পারবো। যেমন আমি যদি চাই যে না আমার একটা জায়গায় এরপরের যে স্টেপটা সেটাতে আমি একটা এরকম রাখবো যে কল LG 6, কী রাখলাম 6, মানে 6টা কলাম আমাদের জায়গা একাই নেবে। যেমন আমি যদি এখানে কিছু টেক্সট লিখে দিই তাহলে দেখা যাবে যে এই কিন্তু 6টা জায়গা একাই নিয়েছে, এদিকে কিন্তু আর যায় নাই, বুঝা গেছে। তাহলে 6 আর 2 কত হয়েছে, 8 হয়েছে। আমাদের হাতে আরও কত আছে, আরও 4 আছে। আমরা কিন্তু চাইলে এক এক করে কী করতে পারবো, 4 ইউজ করতে পারবো, বুঝা গেছে। অথবা আমরা চাইলে 2 করেও কী করতে পারবো, 4 ইউজ করতে পারবো। এক কথায় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের টোটাল সংখ্যা কত, লিমিটেশন 12। আমি যদি আরেকটা দিলাম এখানে, আচ্ছা এটা নিচে আসুন, দেখেন আমরা 2 দিচ্ছি, এখানে 2 এসে পড়ছে। আর একটা কপি করে দিই এখানে, তাহলে আমাদের টোটাল হচ্ছে কি দিলাম 12। দেখেন তাহলে আমাদের কী হয়ে গেল, 12 কিন্তু হয়ে গেল, ঠিক আছে। কোনটা, এটা 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 তো আপনার নিজে আমি জায়গা নিয়েছেন 6, এটা তো আপনি যদি কোনো কিছু, এটা এই যে 6 আছে না আপনার, এই যে 6, এই 6-এর ভিতরে আপনি আরও কিছু রাখতে পারবেন। আপনি এই 6 জায়গার ভিতরে যে কোনো কিছু কী করতে পারবেন, করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন। যেমন আমি একটা হেডিং দিলাম, আরও প্যারাগ্রাফ নিলাম, বা অথবা আমি ইমেজ অ্যাড করে দিব, বা যে কোনো কাজই আমি করতে পারবো। এই দেখেন চলে আসছে, ঠিক আছে। এক কথায় আপনাকে 12 মিলাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার তো লাভ হচ্ছে। হ্যাঁ সেটাই, আপনার 2টাই লাভ হচ্ছে। আচ্ছা বুঝা গেছে এটুকু। আচ্ছা এখানে যে বিষয়টা বুঝাচ্ছিলাম যে আমাদের এই রো মানে হচ্ছে কলাম, 12টা আমরা ইউজ করতে পারবো। এই 12টাকে আমরা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো আমাদের কতটুকু জায়গা কোন জায়গায় প্রয়োজন সেই অনুযায়ী আমরা ভাগ করে নেব। ধরেন আমাদের একটা জায়গায় দেখেন আমাদের যদি ধরেন 3টা ভাগ প্রয়োজন পড়লো, আমাদের কি করলো 3টা ভাগ প্রয়োজন পড়লো, তাহলে আমরা কি করব, কত করে পড়বে আমাদের, 4 করে পড়বে। হ্যাঁ বলেন। এটা ডিপ না না না, ডিপ না, আপনার ক্লাস আসতেছে, এখন আসে না, ওই CSS এ আসে, সেকেন্ড ক্লাস আজকে বুঝাবো আপনার ডিপ নিয়ে। আচ্ছা আমরা কি নিলাম, রো নিয়ে আমরা তাহলে কত করে পড়তেছে, 4 করে কিন্তু পড়তেছে। আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো যে কল LG 4, ঠিক আছে। 4 দেওয়ার পর আমরা জাস্ট নর্মালি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। যখনই আমরা 4 দিলাম তাহলে এখানে কিন্তু আমাদের 4 চলে আসছে, ঠিক আছে। এবার আমরা 3 ভাগও করতে পারবো। এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। এটা ক্লিয়ার হলে আপনি একটা ওয়েবসাইটকে ভাগ করতে পারবেন, মেনটেন করতে পারবেন ইজিতে, তখন ডিজাইনটা আপনার কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাই এটা খুব ভালো মতো বুঝতে হবে। এখন আমাদের 3টা ভাগ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু 3, 4, 12 ভাগ করলাম। তাহলে আমরা এখানে এভাবে ভাগ করতে পারি, আবার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভাগ করতে পারি, যে আমার একটা জায়গায় 6 প্রয়োজন, একটা জায়গায় 4 প্রয়োজন, আর একটা জায়গায় কি 2 প্রয়োজন, তাহলে আমাদের 12 এখানে যেভাবে করলাম, ঠিক আছে। আচ্ছা এটুকু তো আমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে ধরেন আমি তো এই ডিজাইনটা করছি, এখানে 3, 4-এ কত আছে, 12 আছে। এখন আমার এই যে টেক্সটটা, এটার নিচে আমার আরও 3টা ইমেজ আমি রাখতে যাচ্ছি। কয়টা ইমেজ, পাশাপাশি রাখবো, একসাথে না, কী করবো, পাশাপাশি রাখবো। তাহলে আমি কি করতে পারি, আচ্ছা এই হ্যাঁ এই যে আমাদের সেকেন্ড যেটা রাইট, এটার ভিতর আমরা কি করব, আর একটা রো নিয়ে নেব, আর একটা কি নিব, রো নিব। তো যখনই আমরা রো নিব তখন মনে করতে হবে কিন্তু এই যে 4-এর যে জায়গাটা
এটাকে 12 ধরতে হবে, বুঝতে পারছেন? 4কে আমাদের তখন 12 ধরতে হবে, তখন আমরা ফুল স্ক্রিনে কি ধরবো না, 12 মনে করবো না, ঠিক আছে? এটুকু জিনিস খেয়াল রাখবেন যে যখন আমরা এই 4-4-এর ভিতরে আমরা চাচ্ছি কি আরও 3টা ইমেজ রাখবো আমি, তাহলে আমাদের এই 4কে তখন এর ভিতরে রো নিলে এটা 12 হয়ে গেল, এই জায়গাটুকু এখন কত 12, রাইট। আগের মতো আবার কি সেমভাবে আমরা করতে পারবো। যেমন আমরা যদি এখানে আসে এগেন লিখি যে কল LG 4 দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট টেক্সট নিয়ে নিয়েছি, আমি চাইলে ইমেজ নিতে পারতাম, জাস্ট টেক্সট দিয়ে দেখাচ্ছি, না নিয়ে নিই কিছু টেক্সট ছোট করে নেই। ওকে, দেখুন আমি এটা দেখুন রিলোড দিব। ওকে, আমরা কি ছিলাম তাহলে এই জায়গায় ছিলাম, ঠিক আছে? যে আমরা কয়টা ভাগ করতে পারতেছি, এখানে আমরা চাচ্ছিলাম যে আরও 3টা ভাগ করবো, ঠিক আছে? দেখেন আমরা এখানে একটা করছি, যদি আমরা চাই যে ইমেজ অ্যাড করবো, কীভাবে করবো বলেন তো? আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই আমাদের কী করতে হবে, আগে একটা ইমেজ নিয়ে আসতে হবে। হ্যাঁ, রাইট। আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, এখন গুগল থেকে একটা নিয়ে নিচ্ছি, অথবা এটা নিয়ে নিচ্ছে। সবাই দেখা যায়। আচ্ছা যাই হোক, কোথায় নিতে হবে? রাইট, এই তো বুঝে গেছেন তো ব্যাপারটা। প্র্যাকটিস তাহলে ভালো হয়েছে। হ্যাঁ, ইমেজেস তো আমরা এখানে কী করে নেব তাহলে, আমাদের ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? ফোল্ডারের মধ্যে নেওয়ার পরে আমাদের এই যে আমরা কিন্তু এইখানে কাজ করতেছিলাম, এই যে কল LG একটা ফোন নিয়েছি, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে আর একটা ক্লাস নেব, কল LG 4 নেব, ঠিক আছে? কল LG 4, ঠিক আছে? ফোন নেওয়ার পরে এখানে ওই যে আমরা যেভাবে নর্মাল ইমেজ অ্যাড করতাম, ইমেজ ট্যাগটা দিয়া ওই সেমভাবে আমরা ইমেজটা অ্যাড করবো। প্রথমে ফোল্ডারের নাম, পরে কি ফাইলের নাম, ঠিক আছে? এখন আমরা এটাকে রিলোড দিব, রিলোড দিলে দেখা যাবে এই যে ইমেজ পাই গেছে। ইমেজের সাইজ অনেক বড়। আচ্ছা, এখন আমরা যদি অতদূর যাই নাই, যেহেতু ইমেজ নিয়ে কাজ করতে আসছি, তাই আমি বলে দিচ্ছি যে দেখেন যখন যাবো আমরা তখনও বলবো যে যখন আমরা বুটস্ট্র্যাপ, আমরা কিন্তু এটাকে আমরা নিজের মতো করে সাইজ করতে পারি, উইথ হাইট দিয়ে আমরা কী করতে পারি, ছোটো করতে পারি। কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে ডিফল্ট, যে আমাদের যে নির্দিষ্ট জায়গাটুকু কল LG 4 দিয়ে যেটুকু জায়গা, ওইটুকুর বাইরে যেন ইমেজটা না যায়, এই জন্য বুটস্ট্র্যাপের একটা ক্লাস আমরা ইউজ করতে পারি। ক্লাসটা হচ্ছে কি ইমেজ ফ্লুইড। আপনি যদি ইমেজ ফ্লুইড লেখেন তাহলে দেখবেন যে এইটা যত বড় ইমেজই হোক না কেন তার নির্দিষ্ট জায়গায় সে কী করবে, ব্যাক করবে, এর বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের কী করা লাগলো না, উইথ হাইট লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা নর্মালি ইমেজ ফ্লুইড ইউজ করে দেবো যত বড় ইমেজ হোক না কেন, ঠিক আছে? এরপরে আমাদের কি আছে, কল LG, তাহলে আমাদের কত গেল, 8 গেল। এরপরে আমাদের এখানে কিন্তু আমরা আরও একটা ইউজ করে ফেলতে পারি। আমরা যদি 3টা ইউজ করতে যাচ্ছিলাম আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? নর্মালি দেখে এই যে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা একটার আন্ডারে এইভাবে কী করতে পারবো, আরও সেপারেট সেপারেট ভাগ করতে পারবো। আর এখানে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে কি, দেখেন আমরা কিন্তু কল LG নিয়ে কাজ করছি, ঠিক আছে? আমরা যে ডিভাইসে কাজ করবো সেই অনুযায়ী কী করতে হয়, এটা চেঞ্জ করতে হয়। তো আমরা ম্যাক্সিমামে সবাই কাজ করবো কি, কল LG দিয়েই কাজ করব। কল LG দিয়ে কাজ করার পরে যখন আমাদের এই একটা ওয়েবসাইট তৈরি হয়ে যায় তখন আমাদের ডিভাইসগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? ডিভাইসগুলো চেঞ্জ কি, আমরা এই যে যখন এটা যদি আমরা ইন্সপেক্ট করি, সবগুলোতে আসবে, আসবে না কেন, সবগুলোতে আছে। তো যখন আমরা এখানে রাইট বাটন দিয়ে যদি ইন্সপেক্ট করি, এখানে আমাদের এই যে এখানে একটা ডিভাইস অপশন আছে, ঠিক আছে? এই যে টগল ডিভাইস, এখান থেকে আমাদের ডিভাইসগুলো তখন নিয়ন্ত্রণ করা হয় যে আমরা কোন ডিভাইসে কাজ করব, কোন ডিভাইসে চেঞ্জ করা প্রয়োজন আমাদের, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। তারপরে এখানে আমরা সাইজটা দিয়ে দিয়ে কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তখন আমাদের ওই যে এখানে যে জিনিসগুলো আমরা দেখলাম, কই বুটস্ট্র্যাপ কই, আচ্ছা বুটস্ট্র্যাপে যাই, আমরা গ্রিডে গেছিলাম, গ্রিডে, এই যে গ্রিডে আমাদের এই যে কল, যে এই জিনিসগুলো তখন কিন্তু আমাদের কি লাগবে, কাজে লাগবে। ম্যাক্সিমাম আমরা এখন সবসময় এটা ইউজ করে ডিজাইন করব, পরবর্তীতে কিন্তু আমাদের ওই জিনিসগুলো ইউজ করতে হবে যখন আমরা ডিভাইসে চলে আসবো। ওইগুলো তখন ইউজ হয় কি, খুব কম ইউজ হয়। এর কারণ হচ্ছে যখন আমরা একটা ওয়েবসাইট রেডি করে ফেলবো আমাদের লার্জ স্ক্রিনে,
তখন ওই স্ক্রিন থেকে ছোটো করলে যখন ট্যাবে নিয়ে আসবো তখন যেটা হবে যে ফন্টের সাইজগুলো হয়তো বেড়ে গেছে, হয়তো বা কোনো একটা ডিজাইন এইদিকে চলে গেছে, এই সাইডে নিয়ে আসার প্রয়োজন পড়ে। তো ছোটোখাটো কাজগুলো জাস্ট মডিফাই করে নিতে হয়। পুরো ওয়েবসাইট কিন্তু কোনো সময় কী হয় না, চেঞ্জ হয় না। হয়তো আপনার স্ক্রিন ওয়াইজ কী হবে, লেখার সাইজগুলো আপনার লার্জ স্ক্রিন যে ফন্ট সাইজ আপনার লাগবে সেটা তো আপনার এক্সট্রা স্মল ডিভাইসে লাগবে না, হবে? কারণ এটা ডিভাইসটাও ছোটো, যেহেতু আপনার ফন্ট সাইজও কী লাগবে, ছোটো লাগবে। হয়তো কোনো একটা ডিজাইন ওই সাইডে চলে গেলে একটু সাইডটা ঠিক করতে হবে, মার্জিন লেফট বেশি হয়ে গেছে বা বটম বেশি হয়েছে, ওটাকে একটু কমাতে হবে। বুঝতে পারছে? এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে গিয়ে এগুলো নিয়ে কাজ করব। আর আচ্ছা, আপনার আজকে এই পর্যন্তই রেখে দিই, ঠিক আছে? কারণ হচ্ছে কি, আপনি এগুলো নিয়ে নেক্সট আমাকে নিয়ে আসা দেখাবেন, আর ওনার সাথে আপনাকে অ্যাডজাস্ট করলে আমরা আরও দ্রুত কী করতে পারবো, কাজ করতে পারবো। আপনার নেক্সট ক্লাসের কাজ হবে কি, যে আমাদের বুটস্ট্র্যাপে যে জিনিসগুলো শিখলাম, যেমন আমাদের অফলাইন অনলাইন বেস কাজ করতে হবে, আর কালারগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে, কীভাবে কালারগুলো কাজ করে সেগুলো আপনার জানতে হবে। হ্যাঁ, আর কন্টেনার ফ্লুইডের কী কাজ, আর মাস্ট বি আপনার এই সাইজগুলো যেন মুখস্থ থাকে, সাইজগুলো। আর হচ্ছে যে আপনি এই যে আমরা যে ভাগগুলো করলাম, এই ভাগগুলো খুব ভালো মতো আজকে কি বাসায় কী করবেন, ট্রাই করবেন। আপনি যত ভাগটা ভালো শিখতে পারবেন তত ভালো আপনি কি ডিজাইনটা তৈরি করতে পারবেন, ঠিক আছে? একটা ওয়েবসাইট ডিজাইন আপনার জন্য তত ইজি হবে, ঠিক আছে? তাহলে এটাই আপনাকে আজকে রেখে দিই।